আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। সোহরাওয়ার্দী নেতা হলে তাদের অসুবিধা হতো, তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল। কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হতো, কারণ পূর্ব বাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যায়ও তারা বেশি, আর শহর হিসাবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা। ইংরেজের শাসনের প্রাথমিক দিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল। এই সময়ে আরো কয়েকটা ঘটনা ঘটে আমাদের কর্মীদের মধ্যে। আমাদের যে মিল্লাত প্রেসটা ছিল সেটা হাসিম সাহেব পরিচালনা করতেন। কথা উঠল প্রেসটা কি করা যায়। হাসিম সাহেব পূর্বেই দেনা হয়ে পড়েছেন বলে একটা রঙিন মেশিন বিক্রি করে দেন, তাতে দায় দেনা শোধ হয়ে যায়। তিনি শামসুল হক সাহেবকে ঢাকা থেকে ডেকে নিয়ে বললেন, কলকাতার কর্মীরাও অনেকে ঢাকা চলেছে, আমি পাকিস্তানে যাব না, তোমরা প্রেসটা ঢাকায় নিয়ে একে কেন্দ্র করে দলটা ঠিক রাখো আর কাজ চালিয়ে যাও। শামসুল হক সাহেব আমাদের সঙ্গে পরামর্শ করে রাজি হলেন। ঢাকার লীগ অফিস 150 নম্বর মোগলটুলিতে প্রেসটা বসানো হবে। মিল্লাত কাগজ চলবে, আমরা এক একজন এক একটা বিভাগের ভার নেব। শামসুল হক সাহেব ঢাকায় এসে সবকিছু ঠিক করে কলকাতা গেলেন। হাসিম সাহেব আবার কলকাতার কর্মীদের বললেন, তোমরা তো কলকাতায় থাকলে তোমাদেরই বোধ হয় প্রেসটা থাকা দরকার, কারণ হিন্দুস্তানে তোমরা কি বা করবা? যাদের বাড়ি পাকিস্তানে পড়েছে তাদের আর প্রয়োজন কি? পাকিস্তান তো হয়েই গেছে। কলকাতার কর্মীরা বলে বসল, ঠিকই তো কথা। যখন হক সাহেব এই কথা শুনলেন, কিছুই না বলে ফিরে এলেন। আমি তখন হাসিম সাহেবের কাছে বেশি যাই না, কারণ তিনি আমাকে শহীদ সাহেবের সমর্থক বলে বিশ্বাস করতেন না, আর আমিও শহীদ সাহেবের সাথে তাঁর ব্যবহার সমর্থন করি না। একে আমি বিশ্বাসঘাতকতা বলতাম। একদিন নুরুদ্দিন, নুরুল আলম ও কাজী ইদ্রিস সাহেব আমাকে ডেকে পাঠালেন বেঙ্গল রেস্টুরেন্টে, আমার বাসার কাছে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি। এরা আমাকে বলল, সর্বনাশ হয়ে গেছে, হাসিম সাহেব প্রেস বিক্রি করে ফেলতে চান। আমরা চাঁদা তুলে প্রেস করেছি, মুখ দেখাবো কি করে? আমি বললাম, আমি কি করব? সকলে বলল, তোমাকে বাধা দিতে হবে। বললাম, আমি কেন বাধা দেব? আমি পাকিস্তানে চলে যাব, আর কবে দেখা হবে ঠিক নাই, আমার প্রয়োজন কি? তোমরা হাসিম সাহেবের খলিফা, আমার নাম তো পূর্বেই কাটা গেছে, আর কেন? সকলে বলল, তুমি বললেই আর ভারতে বিক্রি করবে না। বললাম, ঠিক আছে, আমি অনুরোধ করতে পারি। পরের দিন মিল্লাত প্রেসে গিয়ে হাসিম সাহেবের সাথে দেখা করি। পাশের ঘরে আমার সহকর্মীরা চুপ করে বসে আছে, শুনবে আমাদের কথা। আমি খুব শান্তভাবে তাকে বললাম, প্রেসটা নাকি বিক্রি করবেন। বললেন, উপায় কি? প্রত্যেক মাসেই লোকসান যাচ্ছে, কি করি, আর চালাবে কে? আমি বললাম, খন্দকার নুরুল আলম তো ম্যানেজার হয়ে এতকাল চালালো, খরচ কমিয়ে ফেলল, প্রেসটা বিক্রি করে দিলে
কর্মচারীদের থাকবে কি? আর আমরা মুখ দেখাতে পারবো না। সমস্ত বাংলাদেশ থেকে চাঁদা তুলেছি, লোকে আমাদের গালি দিবে। হাসিম সাহেব হঠাৎ রাগ করে ফেললেন এবং বললেন, আমাকে বেচতেই হবে, কারণ দেনা শোধ করবে কে? আমি বললাম, কয়েক মাস পূর্বে যে প্রেসটা বিক্রি হলো তাতে দেনা শোধ হয় নাই? তিনি ভীষণ রেগে গেলেন। আমারও রাগ হলো। উঠে আসার সময় বললাম, প্রেস বিক্রি করতে গেলে আমি বাধা দেব। দেখি কে আসে এই মিল্লাত প্রেসে। হাসিম সাহেব খুব দুঃখ পেলেন আমার কথায়। পরের দিন ওই সমস্ত বন্ধুরা আবার আমার কাছে এসে বলল, হাসিম সাহেব খানা খান না, শুধু বলেন, মুজিব আমাকে অপমান করল, তুই আবার দেখা কর আর বলে দে যা ভালো বোঝেন করেন। আমি বললাম, তোমরা খেলা পেয়েছ? আমি শহীদ সাহেবের কাছে এখন রোজই যাই, তার সাথে মাঝে মাঝে সভা সমিতিতে যাই, যেখানে সাম্প্রদায়িক সদ্ভাব সৃষ্টির জন্য সভা হয়। শহীদ সাহেবকে বললাম সকল ইতিহাস। তিনি আমার উপর রাগ করলেন, কেন আমি খারাপ ব্যবহার করলাম হাসিম সাহেবের সাথে। কত বড় উদার ছিলেন শহীদ সাহেব। আমি হাসিম সাহেবের কাছে যেয়ে বললাম, আপনি মনে কিছু করবেন না, আমার এভাবে কথা বলা অন্যায় হয়েছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমার কিছুই বলার নাই। হাসিম সাহেব হিন্দুস্তানে থাকবেন, আমি চলে আসব পাকিস্তানে, আমার বাড়িও পাকিস্তানে। আমি যাওয়াতে তিনি খুশি হয়েছিলেন। তার সাথে ভিন্ন মত হতে পারি, কিন্তু তার কাছ থেকে যে রাজনীতির শিক্ষা পেয়েছি সেটা তো ভোলা কষ্টকর। আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি, তা স্বীকার করতে আমার কোনোদিন কষ্ট হয় নাই। ভুল হলে সংশোধন করে নেব। ভুল তো মানুষের হয়েই থাকে। আমার নিজেরও একটা দোষ ছিল, আমি হঠাৎ রাগ করে ফেলতাম, তবে রাগ আমার বেশি সময় থাকতো না। আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোনো কাজ করতে গেলে শুধু চিন্তাই করে, চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়, কাজ আর হয়ে ওঠে না। অনেক সময় করব কি করব না এই ভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোনো কাজই করতে পারে না। আমি চিন্তা ভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি। যদি ভুল হয় সংশোধন করে নেই, কারণ যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। আজ এ পর্যন্ত।